একবার ভেবে দেখুন, আপনি যদি দিনে এরকম বাজে খরচ বা অতিরিক্ত খরচগুলো কমিয়ে ফেলে দিনে মাত্র 200 টাকাও বাঁচাতে পারেন, তাহলে 30 দিনে বা মাসে আপনার হাতে 6,000 টাকা সেভিংস দাঁড়াবে এবং বছর শেষে আপনার হাতে 72,000 টাকার সেভিংস দাঁড়াবে। প্রিয় দর্শক, আমরা যারা চাকরি করছি কিংবা ছোটোখাটো ব্যবসা করছি, দেখবেন মাস শেষে আমাদের হাতে টাকা থাকে না। মাস শেষ হওয়া তো দূরের কথা, আমাদের মধ্যে অনেকেরই মাসের প্রথম সপ্তাহেই টেনশন শুরু হয় যে বাকি মাস আমরা কি করে চলব। অভাব এবং টানাটানি যেন আমাদের পিছু ছাড়ে না, এটা যেন আমাদের পিছনে লেগেই থাকে। কিন্তু কথা হলো, কেন এই সমস্যার সৃষ্টি হয়, এর পিছনে কারণ কি এবং কি করলে এই সমস্যার সমাধান হবে বা এই সমস্যা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এই প্রশ্নগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। যদি আপনি শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেন, তাহলে আপনিও এই প্রশ্নগুলোর উত্তর আদ্যোপান্ত এই ভিডিও থেকে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এই যে মাস শেষে আমাদের হাতে টাকা না থাকা, এই যে টানাটানি লেগে থাকা, এই যে আমাদের নিত্য অভাব, এর পিছনে মূলত প্রথম যে কারণটি দায়ী সেটি হলো প্রপার বাজেটিং না থাকা। দেখুন, আপনি আপনার যে বেতন বা ইনকাম, এটির আপনি প্রপার বাজেটিং করছেন না বলেই এ ধরনের সমস্যা তৈরি হচ্ছে। আমরা বেতনের টাকা হাতে পেয়েই যেটা করি সেটা হলো আমরা যেমন খুশি তেমন সাজোর মতো আমাদের যেমন ইচ্ছে তেমন করে আমরা খরচ করি। প্রথমে আমরা খরচ করি, তারপরে ভাবি যদি খরচের পর আমাদের হাতে কিছু টাকা থাকে তাহলে সেটিকে আমরা সেভ করব। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের খরচের পর কোনো টাকাই আমাদের হাতে অবশিষ্ট থাকে না, উল্টো আমাদেরকে লোন করতে হয়, ধার দেনা করতে হয়। প্রিয় দর্শক, এই সমস্যার কারণেই কিন্তু আপনার মাস শেষে হাতে টাকা থাকে না, আপনার অভাব লেগে থাকে, আপনার টানাটানি লেগে থাকে। তাহলে কথা হলো, এর সমাধান কি? প্রিয় দর্শক, এর সমাধান হলো আপনাকে আপনার ইনকাম বা বেতনকে প্রপার বাজেটিংয়ের আওতায় নিয়ে আসতে হবে। আর সেক্ষেত্রে আপনাকে একটি রুল ফলো করতে হবে, সেটি হলো পে ইয়োরসেলফ ফার্স্ট রুল। অর্থাৎ আপনি সবার প্রথম আপনারা নিজেকে পে করবেন। এতদিন কি করতেন? আপনি বেতন পেয়ে ইচ্ছে মতো খরচ করতেন, তারপরে সেভিংসের যদি টাকা থাকতো তাহলে আপনি সেভিংস করতেন, অন্যথায় আপনি সেভিংস করতেন না। কিন্তু এখন যেটি করতে হবে, আপনি বেতনের টাকাটি হাতে পাওয়ার পরে সর্বপ্রথমে আপনার বেতনের টাকার 25% টাকা, 25% টাকা আপনাকে সবার আগে আলাদা করে সরিয়ে রাখতে হবে। এটি হলো আপনার সেভিংস, আর এটিকেই বলা হয় পে ইয়োরসেলফ ফার্স্ট। এই 25% টাকা সরিয়ে রাখার পর বাদ বাকি যে 75% টাকা থাকবে সেটি দিয়ে আপনার সার্বিক ব্যয় নির্বাহ করতে হবে। প্রিয় দর্শক, এটি আরও সহজে আপনি করতে পারবেন। আমাদের অধিকাংশ মানুষেরই বেতন কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকে। আপনার যে অ্যাকাউন্টে বেতন ঢোকে, আপনি পাশাপাশি ওই একই ব্যাংকে আরেকটি সেকেন্ডারি অ্যাকাউন্ট ওপেন করবেন এবং ব্যাংককে বলবেন যে আমার প্রথম অ্যাকাউন্টে বেতন ঢোকার সাথে সাথে এখান থেকে যেন 25% টাকা অটোমেটিক্যালি আমার সেকেন্ড অ্যাকাউন্ট অর্থাৎ দ্বিতীয় যে অ্যাকাউন্টটি খুলবেন সেখানে ট্রান্সফার হয়ে যায়। প্রিয় দর্শক, এটিকে বলে অটোমেশন। অর্থাৎ আপনার বেতনটি হাতে আসলে পর আপনি যে খরচ করবেন সেই সুযোগটিও আপনি আর পাচ্ছেন না, তার আগেই কিন্তু অটোমেটিক্যালি আপনার 25% টাকা এটি ট্রান্সফার হয়ে যাচ্ছে আপনার দ্বিতীয় অ্যাকাউন্টটিতে। এর ফলে আপনার টাকা সেভিংস করা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। কেন আপনাকে টাকা সেভিংস করতে হবে? কারণ আপনাকে এই সমস্যা থেকে বের হতে হবে। আপনি টাকা সেভিংস করলে একটা পর্যায়ে গিয়ে আপনার হাতে বেশ ভালো পরিমাণে একটা টাকা সেভিংস দাঁড়াবে। আপনি সেই সেভিংসের টাকাটিকে কোথাও ইনভেস্ট করতে পারবেন। ইনভেস্টমেন্ট করে আপনি আপনার জন্য সম্পদ বা অ্যাসেট তৈরি করতে পারবেন। সেই অ্যাসেট আপনার জন্য প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করবে, যার ফলে একটা সময় কিন্তু আপনার বাড়তি ইনকাম হওয়া শুরু করবে এবং আপনি কাজ না করলেও কিন্তু আপনার ইনকাম হতে থাকবে। প্রিয় দর্শক, এই যে হাতের টাকা না থাকা, নিত্য টানাটানি অভাবে লেগে থাকা, এর পিছনে দ্বিতীয় যে কারণটি দায়ী সেটি হলো অতিরিক্ত বা বাজে খরচ করা। দেখুন, আমরা সারা দিনে কিন্তু এমন বহু খরচ করি যে খরচগুলো কিন্তু আমাদের আদৌ প্রয়োজন নেই, অর্থাৎ সে খরচগুলো আমরা না করলেও পারতাম। এরকম বহু খরচ আমরা করি। যেমন আপনি দোকানে গেলেন একটি সাবান কিনতে, আপনি সাথে করে নিয়ে আসলেন কোল্ড ড্রিঙ্কস, আপনি সাথে করে নিয়ে আসলেন আইসক্রিম, আপনি সাথে করে নিয়ে আসলেন চিপসের প্যাকেট, আপনি সাথে করে নিয়ে আসলেন চানাচুর। এই যে একটি আইটেম কিনতে গিয়ে বাড়তি আরও 3-4টি আইটেম আপনি নিয়ে আসছেন, এই বাড়তি 3-4টি আইটেম কিন্তু আপনার আসলে প্রয়োজন ছিল না, তারপরও কিন্তু আপনি ইম্পালসিভ
যে আপনার ভিতরে তাড়না, এই ইম্পালসিভ বাইং আপনি করে ফেলছেন, ফলে কিন্তু আপনার অনেক টাকা কিন্তু অপ্রয়োজনে খরচ হয়ে যাচ্ছে। আবার অনেকের অভ্যাস রয়েছে দেখবেন দিনে 5 কাপ 10 কাপ 15 কাপ চা খাওয়া, 5 কাপ 10 কাপ কফি খাওয়া, সিগারেট খাওয়া, পান খাওয়া। প্রিয় দর্শক, এই যে আপনি খরচগুলো করছেন, আপনি হয়তো ভাবছেন যে 1 কাপ চায়ের দাম তো 5 টাকাই বা 10 টাকা, কত টাকাই বা আমি খরচ করছি। কথা হলো, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অনেক খরচ জমা হয়ে কিন্তু আপনার বড় ধরনের ক্ষতি করে। একবার ভেবে দেখুন, আপনি যদি দিনে এরকম বাজে খরচ বা অতিরিক্ত খরচগুলো কমিয়ে ফেলে দিনে মাত্র 200 টাকাও বাঁচাতে পারেন, তাহলে 30 দিনে বা মাসে আপনার হাতে 6,000 টাকা সেভিংস দাঁড়াবে এবং বছর শেষে আপনার হাতে 72,000 টাকার সেভিংস দাঁড়াবে। একবার ভেবে দেখুন, 5-10 বছর পর আপনার হাতে কী পরিমাণ টাকা শুধুমাত্র এই বাজে খরচগুলো কমিয়ে, এই বদাভ্যাসগুলোকে, এই অতিরিক্ত কেনাকাটাকে কমিয়ে আপনি কিন্তু বেশ ভালো পরিমাণ একটি টাকা সেভিংস করে ফেলতে পারেন। প্রিয় দর্শক, এই যে আপনি সেভিংসগুলো করবেন, এটিই কিন্তু গিয়ে একটা সময়ে আপনার বড় রকমের সাপোর্ট হয়ে দাঁড়াবে, আপনার জন্য বড় রকমের ওয়েলথ ক্রিয়েট করবে। প্রিয় দর্শক, এই সমস্যাটির পেছনে 3 নাম্বার যে কারণটি দায়ী সেটি হলো ডেপ্ট বা ইএমআই ট্র্যাপ, অর্থাৎ লোনের ফাঁদ। দেখুন, আমাদের মধ্যে অধিকাংশ মানুষেরই একটি অভ্যাস রয়েছে যে আমরা লাক্সারির বিষয়ে বা বিশেষ করে ফোন, ফ্রিজ, টিভি, এসি এগুলো আমরা ইএমআইতে বা কিস্তিতে ক্রয় করে থাকি। আপনি যদি ইএমআই বা কিস্তিতে এগুলো ক্রয় করতে থাকেন, আপনি হয়তো প্রথমে একটি ফোন ক্রয় করলেন ইএমআইতে, কিছুদিন পর গিয়ে দেখলেন যে আপনার ইএমআইয়ের সুযোগ রয়েছে, আপনি আরেকটি এসি ক্রয় করলেন, কিছুদিন পর আপনি আরেকটি টিভি ক্রয় করলেন। এভাবে যদি একের পর আপনি ইএমআইয়ের ফাঁদে জড়িয়ে যান, যেটি আমাদের মধ্যে অধিকাংশ মানুষই কিন্তু এই ফাঁদে জড়িয়ে গিয়েছেন, তাহলে দেখা যাবে আপনি যদি মাসে বেতন পান 30,000 টাকা, সেখান থেকে কিন্তু একটি বড় অঙ্কের টাকা অর্থাৎ 10 থেকে 12,000 টাকাই আপনার চলে যাচ্ছে মাস শেষে ইএমআই খাতে, অর্থাৎ ইনস্টলমেন্ট দিতে গিয়ে। এখন কথা হলো, আপনি বেতন পাচ্ছেন 30-40 হাজার টাকা, সেখান থেকে যদি আপনার 10-12 হাজার টাকা শুধুমাত্র ইএমআইতেই চলে যায়, তাহলে আপনার হাতে কি অবশিষ্ট থাকছে? সামান্য কিছু টাকা অবশিষ্ট থাকছে। আপনি সেটি দিয়ে আপনার সংসার নির্বাহ করতেই তো আপনি হিমশিম খেয়ে যাবেন। আপনি টাকা সেভ করবেন কোথা থেকে? আর এই কারণেই কিন্তু আমাদের অধিকাংশ মানুষের হাতে তেমন কোনো টাকা অবশিষ্ট থাকে না সেভিংস করার মতো। প্রিয় দর্শক, তাহলে কথা হলো এর সমাধান কি? এর সমাধান হলো এক কথায়, আপনি কোনো বিলাসবহুল বা ভোগের বস্তু এরকম কোনো দ্রব্য আপনি কখনোই ইনস্টলমেন্ট বা কিস্তিতে কিনবেন না। এরকম যদি করতে যান তাহলে কিন্তু আপনি ইএমআইয়ের ফাঁদে জড়িয়ে যাবেন। অর্থাৎ আপনার হাতে টাকা থাকলে আপনি তখনই ক্রয় করবেন, আদারওয়াইজ আপনি ক্রয় করবেন না। আর এসব বিলাসবহুল দ্রব্য ক্রয়ের একটি রুল রয়েছে, সেটি হলো আপনি তখনই একটি জিনিস কিনবেন। অর্থাৎ আপনি একটি ফোন কখন কিনবেন? একটি ফোন তখনই কিনবেন যখন আপনি 2টো ফোন কেনার সামর্থ্য রাখেন। অর্থাৎ ওই ফোনটি যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়, আপনি যেন দ্বিতীয় আরেকটি ফোন কিনতে পারেন। সুতরাং আপনি একটা এসি কখন কিনবেন? যখন আপনার কাছে 2টো এসি কেনার মতো টাকা থাকবে, তখন আপনি এসি ক্রয় করতে পারেন। আর এটি হলো কেনাকাটার গোল্ডেন রুল। প্রিয় দর্শক, এই যে মাস শেষে হাতে টাকা না থাকা, নিত্য টানাটানি এবং অভাব, এর পিছনে আরেকটি বড় কারণ দায়ী, সেটি হলো আমাদের খরচের হিসাব না রাখা। প্রিয় দর্শক, আমাদের একটি অভ্যাস হলো আমাদের পকেটে যতক্ষণ টাকা থাকবে আমরা খরচ করতে থাকি, টাকা শেষ হয়ে গেলে আমরা ধার দেনা করি কিংবা টেনশন করতে থাকি, কিন্তু আমরা মনের ভুলেও আমাদের খরচের হিসাব রাখি না। আপনি যদি আপনার সারা দিনের খরচের হিসাব না রাখতে পারেন, আপনি যদি আপনার সারা মাসের খরচের হিসাব না রাখতে পারেন, তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না আপনার টাকা প্রয়োজনীয় খাতে খরচ হলো নাকি অপ্রয়োজনীয় খাতে খরচ হলো। আপনার টাকা বাঁচানোর জন্য এটি খুবই প্রয়োজন জানা যে আপনার টাকা প্রয়োজনীয় খাতে খরচ হলো নাকি অপ্রয়োজনীয় খাতে খরচ হলো। দেখুন, আপনি যদি হিসাব রাখা আজকে থেকে শুরু করেন, তাহলে আপনি কিছুদিন পর গিয়ে দেখতে পারবেন বা এটি পর্যালোচনা করলে আপনি বুঝতে পারবেন যে আপনি এমন বহু টাকা আপনি খরচ করে ফেলেছেন যেগুলো আপনার খরচ না করলেও চলতো, যে খরচগুলো আপনি না করলেও পারতেন। প্রিয় দর্শক, এরকম করে যদি আপনি হিসাব রাখা শুরু করেন এবং মাস শেষে গিয়ে আপনি সেটা রিভিউ করেন বা পর্যালোচনা করেন, তাহলে দেখতে পাবেন যে আপনার খরচের একটা বড় অংশ গিয়েছে অপ্রয়োজনীয় খাতে, বাজে খাতে, এবং সেটি যদি আপনি সেভ করতে পারতেন তাহলে আপনার হাতে কিন্তু মাসে বেশ ভালো পরিমাণে একটি টাকা সেভিংস থাকতে পারত। প্রিয় দর্শক, আমার এক ক্লায়েন্ট এ ধরনের সমস্যায় পড়ে আমার সহায়তা প্রার্থনা করে, আমি তাকে পরামর্শ দিই এবং আমার পরামর্শ মতো
মতো সে কাজ করার ফলে এখন কিন্তু তার প্রতি মাসে 3 থেকে 4,000 টাকার মতো সেভ হচ্ছে শুধুমাত্র এই হিসেব করার কারণে, অর্থাৎ বাজে খরচ কমিয়ে আনতে পারার কারণে। সুতরাং আপনি যদি এই সমস্যা থেকে বের হতে চান তাহলে আজকে দয়া করে একটি নোটবুক সাথে রাখুন। আজকালকার আর নোটবুকের প্রয়োজন পড়ে না, আপনি মোবাইলেই চাইলেই যাবতীয় হিসাব রাখতে পারেন। জাপানিদের একটি অভ্যাস হলো তারা তাদের সাথে করে একটি নোটবুক নিয়ে ঘোরে। কারণ হলো তারা তাদের সমস্ত খরচের পাই টু পাই হিসাব তারা লিখিতভাবে রাখে, যার ফলে কিন্তু তাদের দিয়ে অপচয় কম হয়ে থাকে। প্রিয় দর্শক, এই সমস্যার পিছনে আর একটি বড় কারণ হলো আমাদের ইনকাম বাড়লেই আমরা লাইফস্টাইলের মান বাড়িয়ে ফেলি, অর্থাৎ লাইফস্টাইলের ইনফ্লেশন ঘটাই। দেখুন, আপনার হয়তো সামান্য কিছু বেতন বাড়লো, আপনি কি করেন? আপনি সেই টাকা দিয়ে আপনার হাতে যে ফোনটি রয়েছে তার চেয়ে একটা দামি ফোন কেনেন। আপনার ঘরে এসি না থাকলে আপনি একটি এসি কেনেন। আপনার একটি ভালো স্মার্ট টিভি না থাকলে ঘরে আপনি একটি স্মার্ট টিভি কেনেন। কিংবা আপনি যে বাসাটিতে এখন রয়েছেন, আপনি বেতন বাড়ার সাথে সাথে কি করেন? একটি নতুন বাসায়, তার চেয়েও যে বাসায় এখন রয়েছেন তার চেয়ে বেশি ভাড়ার বাসায় গিয়ে ওঠেন। এগুলোকেই বলা হয় লাইফস্টাইল ইনফ্লেশন। প্রিয় দর্শক, আপনার যদি ইনকাম বাড়ে আর সাথে সাথেই যদি সেই বাড়তি ইনকাম খরচের আয়োজনও আপনি করে রাখেন, তাহলে কিন্তু কখনোই আপনার অবস্থার পরিবর্তন হবে না। অর্থাৎ যে ইনকামটি বাড়ছে এটি কিন্তু আপনার অর্থনৈতিক অবস্থা উন্নত করার পিছনে আপনি খরচ করতে পারছেন না, সেটিকে কিন্তু আপনি আপনার লাইফস্টাইলকে সাময়িক আপগ্রেডেশনের জন্য খরচ করছেন। ফলে কিন্তু কখনোই ওই বাড়তি ইনকাম আপনার সেভিংস হিসাবে জমবে না এবং আপনি সেখান থেকে সেই জমিয়ে সেটিকে ইনভেস্টও করতে পারবেন না এবং সেটি দিয়ে আপনি অ্যাসেটও তৈরি করতে পারবেন না। প্রিয় দর্শক, তাহলে কথা হলো এই সমস্যা থেকে আমরা কি করে বের হতে পারবো? এই সমস্যা থেকে বের হতে হলে আমাদের যদি কোনো কারণে ইনকাম বাড়ে, ইনক্রিমেন্ট হয়, চাকরিতে প্রমোশন আসে বা হঠাৎ করে কিছু টাকা আমাদের হাতে আসে, তাহলে সেই টাকাটিকে আমাদের সবটা খরচ না করে তার কিছুটা অংশ আমাদেরকে সেভিংস করতে হবে আমাদের ভবিষ্যতের জন্য। দেখুন, আপনার যদি বেতন বাড়ে 5,000 টাকা, আপনি দয়া করে 5,000 টাকা পুরোটাই খরচের আয়োজন করতে যাবেন না। আপনি 2,000 টাকা আপনার লাইফস্টাইল আপগ্রেডেশনের জন্য খরচ করতে পারেন, কিন্তু আমি বলবো বাদবাকি 3,000 টাকা আপনি আপনার সেভিংসের কাজে লাগান এবং সেই সেভিংসকেই একসময় আপনাকে ইনভেস্টমেন্টের দিকে ডাইভার্ট করতে হবে এবং এভাবেই সম্পদ তৈরি করতে হবে। প্রিয় দর্শক, এর পিছনে আর একটি গুরুত্বপূর্ণ কারণ দায়ী, সেটি হলো আমাদের হাতে ইমার্জেন্সি ফান্ড না থাকা। এতক্ষণ আমি যে আলোচনা করলাম, যে আগের যে পয়েন্টগুলো আলোচনা করলাম, এই কারণেই আমাদের সেভিংসই দাঁড়ায় না। সেভিংস না দাঁড়ালে ইমার্জেন্সি ফান্ড দাঁড়াবে কোথায়? আর আমাদের মধ্যে অনেকেই কিন্তু এই ইমার্জেন্সি ফান্ডের নামই শুনিনি। ইমার্জেন্সি ফান্ড গড়ে তোলা তো দূরের কথা। ইমার্জেন্সি ফান্ড হলো, দেখুন, বিপদ কিন্তু কারো জীবনে বলে কয়ে আসে না। কালকে হঠাৎ করে আপনার চাকরি চলে যেতে পারে, আপনি অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে যেতে পারেন, আপনার পরিবারের কোনো লোক মারাত্মক অসুস্থ হয়ে পড়তে পারে। এ ধরনের হঠাৎ বিপদ আমাদের যে কারো জীবনে নেমে আসতে পারে। এই হঠাৎ বিপদকে মোকাবেলা করার জন্য আমাদের প্রত্যেকের উচিত জরুরি কিছু টাকা সরিয়ে রাখা বা একটা তহবিল গঠন করা, যাতে করে এ ধরনের বিপদ আপদ যদি আমাদের জীবনে নেমে আসে তাহলে সেই বিপদ আপদ সামলে ওঠার মতো সময় যেন আমরা পাই, আমাদের পরিবারের উপর যেন মারাত্মক বিরূপ তেমন কোনো প্রভাব না পড়ে। সেজন্যই প্রত্যেকের একটি এমার্জেন্সি ফান্ড থাকা দরকার। এমার্জেন্সি ফান্ড না থাকলে হঠাৎ করে যদি আপনার এ ধরনের বিপদ আপদ চলে আসে, তাহলে আপনাকে কি করতে হবে জানেন? আপনাকে হয়তো জমি বিক্রি করতে হবে, আপনাকে হয়তো স্বর্ণ বিক্রি করতে হবে, আপনাকে হয়তো আপনার সম্পদ বিক্রি করতে হবে। আর আমাদের অধিকাংশ মানুষের এ ধরনের সম্পদ থাকেই না। ফলে আমরা কি করি? আমাদেরকে লোন নিতে হয় উচ্চ সুদে হাই ইন্টারেস্টে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে কিন্তু লোনের জালে জড়িয়ে যেতে হয়। এর মূল কারণ হচ্ছে আমাদের হাতে ইমার্জেন্সি ফান্ড না থাকা। প্রিয় দর্শক, তাই এই সমস্যা থেকে বের হতে হলে আপনাকে অবশ্যই সবার আগে একটি এমার্জেন্সি ফান্ড গঠন করতে হবে। আর এমার্জেন্সি ফান্ড আপনি কীভাবে গঠন করবেন, কত টাকা একটি এমার্জেন্সি ফান্ডে থাকবে তা নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে, আপনি চাইলে সে ভিডিওটি দেখে আসতে পারেন। প্রিয় দর্শক, এই যে 6টি সমস্যার কথা আমি বললাম, যে এই 6টি সমস্যার কারণেই মূলত মাস শেষে আমাদের হাতে টাকা থাকে না, আমরা কিন্তু তেমন কোনো টাকা জমাতে পারি না, আমাদের সম্পদ তৈরি হয় না, উল্টো আমরা লোনের ফাঁদে জড়িয়ে যাই, আমাদের নিত্য অভাব এবং টানাটানি লেগেই থাকে। আপনি যদি এই 6টি সমস্যা আপনার জীবনের সমাধান করতে পারেন,
তাহলে কিন্তু আপনি এই সমস্যা থেকেও বের হয়ে আসতে পারবেন। ধীরে ধীরে আপনার অ্যাসেট তৈরি হবে, প্যাসিভ ইনকাম সোর্স তৈরি হবে এবং একটা সময়ে গিয়ে আপনি অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারবেন। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। প্রিয় দর্শক, দেখা হবে নতুন আর একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।